আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ৭ নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক জনতা এক অদম্য শক্তিতে রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের গুরুত্ব অপরিসীম। স্বাধীনতোত্তর রাজনৈতিক বিশৃঙ্খলা তৎকালীন ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন করে আধিপত্যবাদের প্রসারিত ছায়ার নিচে দেশকে ঠেলে দেয়। ১৯৭৫ সালের ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে ৩ নভেম্বর সেনাবাহিনীর একটি উচ্চাভিলাষী দল সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দী করে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় দেশের সাধারণ জনগণ ও সিপাহীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। জিয়াউর রহমান সেনাবাহিনীর সর্বমহলে, বিশেষ করে সিপাহীদের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। ফলে তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ ও জিয়াউর রহমানকে মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করে। রাত প্রায় ১টায় সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর সিপাহী জওয়ানরা বিপ্লবী অভ্যুত্থান ঘটান। ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে উদ্ধার করে বিপ্লবী সিপাহীরা। ৭ নভেম্বর শুক্রবার ভোরে রেডিওতে ভেসে আসে, আমি মেজর জেনারেল জিয়া বলছি। জেনারেল জিয়া জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিয়ে শান্তিপূর্ণভাবে যথাস্থানে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান। দেশবাসী সেদিন জিয়ার হাতেই তুলে দিয়েছিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। ৭ নভেম্বর সিপাহী জনতা সক্রিয়ভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চক্রান্তকারীদের খপ্পর থেকে দেশকে উদ্ধার করে ২৫ বছরের গোলামী চুক্তিকে হিমাগারে ফেলে দিয়ে সত্যিকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে স্থান করে দেয়। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় প্রাণপ্রিয় বাংলাদেশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নানান সংকট ও প্রতিকূলতার মধ্যে নগরবাসীকে সেবা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। একটি থানা ভেঙে ৪টি থানা করলেও বাড়েনি সরকারি পরিবহন সক্ষমতা। সামনে নির্বাচন, নিরাপত্তা, অপরাধ দমন আর টহল জোরদারে এই সীমাবদ্ধতা আরও প্রকট হয়ে উঠেছে। আসাদ চৌধুরী ক্যামেরায় বিএমপি পুলিশের না বলা কথা তুলে ধরছেন পারভেজ রাসেল। দীর্ঘ ২৫ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশ। একটা সময়ে বরিশাল কোতোয়ালি থানার অধীনে থাকলেও সীমানা জটিলতা, অপরাধ নির্মূল আর দ্রুত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একে একে করা হয় ৪টি থানা। বর্তমানে সরকারি ৫৮টি এবং অনুদান সহ ৮০টি গাড়ি কোনোভাবে চলছে ৪টি থানা এলাকায়। এর মধ্যে একটি এপিসি জলকামান, একটি রেকার, একটি বাস, একটি ট্রাক, ২৭টি ডাবল কেবিন, জিপ, পিকআপ, ১৭টি অপারেশন গাড়ি সহ ৭৭টি সরকারি মোটরসাইকেল রয়েছে। অতি দ্রুতভাবেই কিছু পরিবহন নতুন করে সংযোজন করাও প্রয়োজন। পুলিশের এই পরিবহনগুলো, পিকআপগুলো আরো বাড়িয়ে দেওয়া উচিত। আগামী নির্বাচনের আগে বেশ কিছু পরিবহনের চাহিদা পাঠানো হয় পুলিশ হেডকোয়ার্টারে। নির্বাচনের আগেই এই সংকটের সমাধান হবে দাবি নাগরিকদের। নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করা যায়, এজন্য পুলিশের পরিবহন ব্যবস্থা বাড়ানোর দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলার অবনতি না হয়, ভোট গ্রহণযোগ্য হোক, নির্বিঘ্ন হোক, সুষ্ঠু হোক। নির্বাচনকে সামনে রেখে সকল পরিবহন সচল রাখার কথা বলেন ডিসি ট্রাফিক। আমাদের চাহিদা প্রেরণ করা আছে, আর নির্বাচনকে সামনে রেখে আমাদের যে প্রস্তুতি, আমাদের যে গাড়িগুলো আছে সেগুলো সুন্দর করে সচল রাখা, যাতে প্রয়োজনের সময় আমরা এই গাড়িগুলো ব্যবহার করতে পারি। পরিবহন স্বল্পতার কথা স্বীকার করেন বিএমপি পুলিশ কমিশনার। আমাদের গাড়ি ঘোড়ারও প্রসেস চলছে কেনার জন্য নির্বাচন উপলক্ষে, যেমন কিছু মোটরসাইকেলও আসছে এর মধ্যে, বা গাড়ি হয়তো আসবে। আমরা চাহিদা দিয়েছি 10টা পিকআপের, এগুলো আসলে আমাদের জন্য পজিটিভ হবে। ট্রাফিক ব্যবস্থা, টহল জোরদার, অপরাধ নির্মূল ও আধুনিক পুলিশিং ব্যবস্থায় বিকল্প নেই সচল পরিবহনের।
সকল থানাগুলোতে আরও নিরাপত্তা নিশ্চিত করতে এ সেক্টরকে ঢেলে সাজাবে সংশ্লিষ্ট দপ্তর, এ প্রত্যাশায় নেটিজেনদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। টাঙ্গাইলের নাগরপুরে প্রায় 2,38,00,000 টাকা ব্যয়ে নির্মিত একটি গার্ডার ব্রিজ 4 বছরেও ব্যবহার উপযোগী হয়নি। সংযোগ সড়ক না থাকে ব্রিজটি দিয়ে এখনও মানুষ চলাচল করতে পারছে না, ফলে এলাকাবাসীর দুর্ভোগ কমার বদলে বেড়েছে আরও। প্রতিনিধি আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ভয়া সলিমাবাদ ইউনিয়নের শান্তিনগর এলাকায় যাতায়াত সহজ করতে প্রায় 2,38,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই 25 মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ব্রিজটির নির্মাণ কাজে দায়িত্ব পায় মেসার্স মিশন ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। 2020 সালে কাজ শুরু হয়ে 2021 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4.5 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ। ফলে এই বৃষ্টি দিয়ে কোনো যানবাহন বা মানুষ চলাচল করতে পারছে না। কন্ট্রাক্টরের অবহেলিতর কারণে এখানে আমাদের এই ব্রিজটা অসম্পূর্ণ রয়েছে। ব্রিজের কোনো কাজই ও করতে পারে নাই, অনেক লোক এই ব্রিজ দিয়ে হাঁটতে পারতেছে না, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন ডেলিভারির লোক দ্রুত যাবে সে ব্যবস্থা করতে পারে না, আজকে লাস্টটা নিয়ে ফাঁকে রাখছে, তার গাড়ি নিয়ে তার বাড়িতে নিতে পারতেছে না। তাহলে এই কন্ট্রাক্টরের কারণে আমাদের এই বরুণের দিনে এলাকাবাসী জানায় সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় তাদের কোনো কাজে আসছে না। তাই দ্রুত সময়ের মধ্যে ব্রিজের কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অনেক গাড়ি নিচে পড়ে গেছে, আমরা নিচে থেকে টাইনা উঠাইছি, উড়াইয়া দিয়ে দিছি, মানে হাত পা ভাঙার মতো পরিস্থিতি হয়েছে মানুষের। রাস্তার কাল ধরে মালপত্র দেয় না, আর রাস্তায় যে ডালাইগুলি হয়েছে সব ডালাই রাত 10টার থেকে সকাল 4টা পর্যন্ত, দিনে কোনো ডালাই দেয় না। কি মাল মেডিসিন মিশাইছে তা সে নিজেই জানে। বৈরী আবহাওয়ার কারণে মাটি আনা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত সময়ের মধ্যে মাটি ভরাট করে ব্রিজ ও অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন করার কথা জানিয়েছে এই কর্মকর্তা। বৃষ্টি থাকার কারণে আমরা রাস্তার কাজ শুরু করতে পারছি না, ঠিকাদারের সাথে কথা হয়েছে, বৃষ্টি থেমে গেলে আমরা কাজটা শুরু করে দেব। দ্রুত সময়ের মধ্যেই বৃষ্টির কাজ শেষ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজার দেশের অন্যতম বৃহত্তম সুপারি বাজার। সপ্তাহে 2 দিন ভোর থেকে জমে ওঠে এই হাটে কোটি টাকার কেনাবেচা। তবে এবার ভালো ফলন হলেও দাম কমে যায় হতাশ কৃষকরা। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। বরিশালের হিজলা উপজেলায় কাউরিয়া বাজার দেশের অন্যতম বৃহত্তম সুপারি হাট। সপ্তাহে 2 দিন শনিবার ও বুধবার ভোর থেকেই জমে ওঠে এই বাজার। নদীপথ ও স্থলপথে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন পাইকাররা। প্রতিদিন কোটি টাকার সুপারি কেনাবেচা হয় এখানে। তবে এবার ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, বাজারে সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। গত বছরের চেয়ে ডাবলের চেয়ে বেশি হয়েছে, এই কারণে মালামা সুপারির দাম খুবই একটা কম। এবার প্রচুর ফলন হয়েছে বাগানে, কিন্তু দূরের পাইকার পত্র এবার কম হয়েছে বাজার, এই কারণে মানে দামটা একটু কম। বাজার একটু কম, এই জন্য চাষি হতাশায় আছে। অন্যদিকে পাইকাররা বলছেন, দামের এই পতনের কারণ চাহিদা কমে যাওয়া এবং দেশে উৎপাদন বেড়ে যাওয়া। মাল বেশি 260 টাকা করে মাল আপনি পাইছি বেশি। সর্বোচ্চ বাংলাদেশে যায় অন্ততপক্ষে 20 থেকে 25 টাকা সন্ধ্যার পরে কিন্তু বুকিং হয়ে চলে যায়। গতবার যে সুপারি ছিল আপনার 600 টাকা, সেই সুপারি আজকে 400 টাকা। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, বাজারে যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। সিন্ডিকেট এর ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আমাদের এরকম যদি হলো সিন্ডিকেটের ব্যাপারটা আমরা জানি, সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো। ভালো ফলনের বছরেও ন্যায্য দাম না পেয়ে হতাশ হিজলার সুপারি চাষিরা। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত হলে স্বস্তি ফিরবে কৃষকের মুখে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। গত সপ্তাহের তুলনায় আজকের বাজার দরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সামান্য কমেছে, তবে এখনও কিছুটা চড়া অধিকাংশ সবজি, পেঁয়াজের দাম। শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও অধিকাংশ সবজির দাম এখনও বাড়তি। গত সপ্তাহের তুলনায় কিছু সবজি, শিম, বাঁধাকপি, ফুলকপি দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। তবে অনেক সবজির দাম এখনও আগের মতোই আছে। গত সপ্তাহেও পেঁয়াজের দাম বেশি ছিল 70 থেকে 80 টাকা প্রতি কেজি। চলতি সপ্তাহে তা আরও বেড়ে 100 থেকে 110 টাকা
কেজি দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহের ব্যবধানে প্রায় 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি যা গত সপ্তাহে 180 টাকা কেজি ছিল, তা এখন 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অধিকাংশ মাছের দাম এবং গরুর মাংসের দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত এবং চাল, ডাল, তেল, বিশেষ করে দেশি মসুর ডাল এবং তেলের দাম গত কয়েক সপ্তাহ ধরে মোটামুটি স্থিতিশীল রয়েছে। এবার গ্রাম বাংলার খবর। সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ অবাধ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে পুলিশ প্রশাসন। এসএমপির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস। বৃহস্পতিবার এসএমপির সম্মেলন কক্ষে সিলেট 1 ও সিলেট 3 আসনের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। অর্থাৎ আমাদের এই কাজগুলো কিভাবে হবে এটা আমাদের ইন্টারনাল বিষয়, আমরা সেটা একটা দিক নির্দেশামূলক আমরা বই তৈরি করেছি। আমাদের এই যে ইলেকশনের উপলক্ষে যে স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেগুলো, সেই প্রোগ্রামের ফিচারগুলো আপনাদেরকে আমরা এখন জানালাম। আমাদের ইলেকশন উপলক্ষে আমাদের নিচে যে কল সেন্টার, আমরা এটা ইলেকশন কল বা কমান্ড সেন্টার বলতে পারি, এটাও আমাদের ওপেন থাকবে। সমাজের সম্মানিত মানুষদের সম্মানকে অক্ষুণ্ণ রেখেই রাজনীতি করতে হবে, কোনো অবস্থাতেই তাদের অবমূল্যায়ন করা যাবে না। বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়িক মহলদের নিয়ে এক মতবিনিময় সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এসব কথা বলেন। এ সময় দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম সহ আরও অনেক উপস্থিত ছিলেন। রাজনীতির পাশাপাশি ওই সমাজের সেই সমস্ত সম্মানিত মানুষগুলোকে অসম্মানিত করে রাজনীতি করা যাবে না। কাজে রাজনীতি করতে হলে ওই তৃণমূলের নেতাদেরকে, যারা জনপ্রতিনিধি ছিলেন এবং আছেন, তাদেরকে কোনো অবস্থাতেই কোন রঙে রাঙায়িত করা যাবে না। দলীয় মনোনয়ন না পেলেও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি বলেন, জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। বৃহস্পতিবার সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলার রিভারভিউ পার্কে হাজারো জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আজিজুর রহমান আজিজ, আজাদ হোসেন বাবলু, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনাদের যদি দোয়ার ভালোবাসা থাকে, আল্লাহ যদি কবুল করে, আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। তার মানে এই না যে আমি ধানের শীষের বিপক্ষে চলে যাব। আমি ধানের শীষের লোক, আমি না পেলেও ধানের শীষের সাথেই থাকবো। কুষ্টিয়া 3 সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকারের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের আয়োজনে বটতৈল ইউনিয়নের নারীদের নিয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় জাকির হোসেন সরকার বলেন, জননেতা তারেক রহমান আমাকে এই আসনে ধানের শীষের প্রার্থী করেছেন। তিনি 31 দফা ঘোষণা করেছেন। এখানে নারীদের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে, কৃষকদের প্রাধান্য দেওয়া হয়েছে। এ সময় বটতৈল ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দর পাশাপাশি জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান উপস্থিত ছিলেন। আমরা সবাই জানি আমাদের সমাজে এই হাসিনা সরকারের আমলে বাংলাদেশ জাতীয় মহিলা দলের কুষ্টিয়া জেলা নারী কর্মী সমাবেশে সংগ্রামে আহ্বায়ক নির্বাচিত সভাপতি সম্মানিত
কুষ্টিয়া দৌলতপুরে জনসংযোগ ও পথসভা করেছে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বৃহস্পতিবার উপজেলা তারাগুনিয়া বাজার থেকে হাজারো নেতাকর্মীর মোটরসাইকেল বহনে রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এখানে কে বিএনপি কে আওয়ামী লীগ নাই, গ্রামের সামাজিক ব্যবস্থা ছিল, কিন্তু আওয়ামী লীগ গত 17টি বছর এই বাংলাদেশকে মধ্যে সারা বাংলাদেশেই যে অবস্থা দৌলতপুরে একই অবস্থা করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার একদলীয় বাকশাল কায়েম ব্যবস্থা করেছিল। এই কারণেই দৌলতপুরের মানুষ ধানের শীষকে ভোট দেবে। কুষ্টিয়া 4 আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কুমারখালী খোকসা উপজেলা তৃণমূল মহিলা দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শতাধিক নারী সদস্যদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলে কুষ্টিয়া 4 আসনের বিএনপির সৈয়দ মেহেদি আহমেদ রুমির মনোনয়ন বাতিল ও নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয় এবং মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় কুমারখালী খোকসা উপজেলার তৃণমূল মহিলা দলের সদস্য তিশার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে তহমিনা, ফিরোজা, মুন্নি, নাসিমা সহ শতাধিক মহিলা নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন। মানিকগঞ্জের ঘিওরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডে ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে পথসভায় লিফলেট বিতরণ শেষে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য SA জিন্নাহ কবির, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক সহ আরও অনেকেই। আশুলিয়ায় অভিযান চালিয়ে 6 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। জব্দ করা হয়েছে সংযোগ পাইপ ও চুলা। বৃহস্পতিবার তিতাসের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদিম উদ্দিন এর নেতৃত্বে আশুলিয়ার উত্তর গুমাইল ও ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। তিতাস কর্তৃপক্ষ জানায় এই অঞ্চলে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে শিল্প কারখানার সংযোগ থেকে বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিল। এছাড়া অবৈধ সংযোগদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানায় তিতাস। অভিযানে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রোগী সেজে সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন। কর্মস্থলে অনুপস্থিত দায়িত্ব অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরের অস্বাস্থ্যকর পরিবেশ সহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরা হয়েছিল মাই টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। বৃহস্পতিবার দুদক ঢাকা অঞ্চল 2-এর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আরিফ আহমেদ নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট টিম এই অভিযান পরিচালনা করেন। এই সময় উপসহকারী পরিচালক বিলকিস বানু এবং কনস্টেবল রাসেল রানা অভিযানে উপস্থিত ছিলেন। অভিযান শেষে দুদক প্রতিনিধিরা জানান, বিষয়গুলো আমরা আমলে নিয়েছি, আমরা এই বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তহিদ সাহেব তাকে পাইনি, তাকে আমি টেলিফোন করেছি, তিনি নাকি ডিজি অফিসে গাজীপুর মহানগরের জয়দেবপুর রেল ক্রসিং এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও রেলওয়ে সমন্বয়ে পরিচালিত এই অভিযানে রেল ক্রসিং ঘিরে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও হকারদের উচ্ছেদ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম, জয়দেবপুর জেলা জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান ও রেলওয়ে নিরাপত্তা বিভাগের ইমরান হোসেন। অভিযানে মেট্রোপলিটন পুলিশ, পুলিশের ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের ফুলানির সিট এলাকায় মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে
অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে ভুক্তভোগীর বাড়ির রাস্তার পাশে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন, চলাচলের রাস্তা বন্ধ করেছেন মর্মে একটি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা এবং বানোয়ার তথ্য দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যারা শুধু এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি। রাস্তা বন্ধ করেছেন বলে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে যে প্রচার করা হয়েছে তা সত্য নয়। রাস্তা আগেও সচল ছিল, এখনও সচল রয়েছে বলেও জানান তিনি। গাইবান্ধার সাদুল্লাপুরের প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার 11 ইউনিয়নের 2605 জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, চীনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ সহ বিভিন্ন রবি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করে উপজেলা কৃষি অফিস। বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উপলক্ষে কৃষি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম সহ কৃষক প্রতিনিধিবৃন্দ।